বাংলাদেশ ভারত যুদ্ধের সম্ভাবনা কতটুকু, যে পরিস্থিতি বর্তমানে তাতে আসলে যুদ্ধের সম্ভাবনা আছে কিনা সেটা হচ্ছে, আপনি জানেন যে কিছুদিন আগে অজিত দোভাল স্যারের সাথে আমাদের খলিলুর রহমান সাহেব দেখা করতে গিয়েছিলেন, সেখানে তিনি মিটিং করেছেন। এরপরে 6 দিন পরে কাতার চলে গিয়েছেন। আমার কাছে যতটুকু খবর আছে, কাতারে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র বৈঠক করেছে, কিন্তু ওখানে মিডিয়েটর যে ছিলেন তিনি ছিলেন আপনার দোহার সবচেয়ে শক্তিশালী, গভর্নমেন্টের সবচেয়ে শক্তিশালী লোক, যিনি নাকি সিআই এর পদক প্রাপ্ত ওই ভদ্রলোক। ওই মিটিং এবং আপনাদের দেশের মিটিং আসলে কি নিয়ে আলোচনা হয়েছিল যদি একটু বলেন আমাদেরকে। দেখুন, সর্বপ্রথম আমি একটা জিনিস বলতে চাই, এটা যেহেতু ইন্টেলিজেন্সের মিটিং, এটা তো যদি যেটা আপনি বলছেন সেই হিসেবে, কারণ আমি যেহেতু সেটার সম্বন্ধে খুব একটা আমার আইডিয়া নেই, তবে এইটুকু বলতে পারি যেটা আপনি শুনেছেন সেই বিষয়টি যদি ঠিক থাকে, মানে ঠিক যেটা আপনি বলছেন সেই হিসেবে যদি হয়, তাহলে একটা জিনিস আমি বলতে পারবো যে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের ওপর কিন্তু এখন চাপটা খুব বেশি করে সৃষ্টি হচ্ছে। কেননা আমার কাছে কয়েকটি কিছু এসছে, বলতে পারেন কিছু ইনফরমেশন এসছে, যে ইনফরমেশন মতে এটা বলা হয় যে ক্লিয়ারলি এটা জিনিসটা সামনে আসছে যে কিছু প্রেশার, অনেকভাবে কিছু প্রেশার ফেলা হয়েছে। কারণ এটাও আপনারা হয়তো আপনাদের মাথায় রাখতে হবে যে যেই ধরনের টেররিস্ট ক্যাম্পগুলো বাংলাদেশে চলছে, এবং তার সংখ্যা 5-10টি নয়, অনেকগুলো, এবং সেই টেররিস্ট ক্যাম্পগুলোতে পাকিস্তানের থেকে 2টি টেররিস্ট গ্রুপ, লস্করে তয়বা এবং জৈশে মোহাম্মদ, এরকম 2টি টেররিস্ট গ্রুপ এমন 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 জায়গায় বাংলাদেশে তাদের মানে ক্যাম্পগুলো চালাচ্ছে, যেই জায়গাগুলোতে একটু সিভিলিয়ান এরিয়ার কাছে পিঠে। এবং আমার মনে হয় সেদিক থেকে দেখতে গেলে, এবং তারা শুধু এটা করছে না, তাদের সঙ্গে যেটা আরেকটা বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে তারা বাংলাদেশের কিছু জঙ্গি সংগঠনকেও ট্রেনিং দিচ্ছে। এখন এইসব নিয়ে আলোচনা হয়েছিল, কারণ ভারতের পার্ট থেকে আমার মনে হয় যতদূর আমি জানি সেই হিসেবে ভারত পরিষ্কার করে দিয়েছে যে দেখুন, এই জিনিসটা তো এখন এইভাবে চালাতে পারা যাবে না। কারণ একটা দেশের মানে পার্শ্ববর্তী দেশে যদি এই ধরনের কার্যকলাপ হয়ে থাকে, বিশেষ করে টেরোরিজম নিয়ে, এবং বিশেষ করে এই লস্করে তয়বা এবং জৈশে মোহাম্মদের মতো টেররিস্ট গ্রুপের, সেখানে তার পার্শ্ববর্তী দেশ নিশ্চয়ই একটা চিন্তা মাথায় থাকবেই। সুতরাং সেই হিসেবেই আমার মনে হয় বলেছে। তবে কাতারের যে মিটিংটা আপনি বলছেন, সেই মিটিংটা আমার মনে হয় একটা জিনিস পরিষ্কার, কারণ আমি এই মিটিংটার মানে হয়েছে হয়নি আমি এইটার কোনো গ্যারান্টি দিতে পারছি না আমার তরফ থেকে, কিন্তু আমি ধরে নিচ্ছি হয়েছে। যদি হয়ে থাকে তাহলে আমি এইটুকু বলবো যে পরিষ্কার একটা জিনিস সামনে আসছে, যেটাকে আমরা বলি আন্তর্জাতিক চাপ। সেই আন্তর্জাতিক চাপটা কিন্তু এবার বাংলাদেশের এই ইউনূস বুঝবে। কারণ আপনারা হয়তো জানেন যে কিছু আমার মনে হয় একটা খবর খুব তাড়াতাড়ি বেরিয়েছে, জাস্ট কিছু যেটা আমি পড়লাম, সেটাতে ব্লিটজ বলে একটি আপনাদের বাংলাদেশে একটা উইকলি আছে, যে উইকলিতে এটা বার করা হয়েছে। সেই রিপোর্টে, যে রিপোর্টটা বেরিয়েছে, সেই রিপোর্ট মতে মোহাম্মদ ইউনূসের সেই গ্রামীণ নেটওয়ার্ক, তার মধ্যে এমন একজনের খোঁজ পাওয়া গেছে, সে তার কানেকশন গুলোর মধ্যে, যেটার মধ্যে সেই ভদ্রলোক অ্যাপারেন্টলি আল কায়দা এবং ওসামা বিন লাদেনের সঙ্গে যুক্ত। যদি সেটা সত্যি হয়ে থাকে, কারণ এটা আপনাদেরই একটি বাংলাদেশের উইকলি রিপোর্ট যেটা বেরিয়েছে ব্লিটজ বলে পত্রিকায়, সেটার উপরেই, সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, এই মিটিং যেটা হয়েছে কাতারে, সেই মিটিংটার থেকে কয়েকটা জিনিস বেরিয়ে আসছে। এরা পড়াশুনো হার্ভার্ডে করতে পারে, অক্সফোর্ডে করতে পারে, যে কোনো জায়গায় করতে পারে, কিন্তু পড়াশুনো করলেই কাজটা হলো না। সামনের থেকে পড়াশুনো দেখাচ্ছে, পেছন থেকে বন্দুক টানছে। এটাই হচ্ছে এদের আসল রূপ। এদের আসল রূপটা হচ্ছে সামনের থেকে দেখাচ্ছে পড়াশুনো করেছে, ডিগ্রি আছে, বিশাল বড় বড় কোম্পানিতে কাজ করে, বিশাল জায়গায় কাজ করে। আসলে কি, আসলে এদেরকে যদি 2 মিনিটের জন্য সরিয়ে দেওয়া হয় না, এরা জঙ্গলের সেই আদি যুগের জঙ্গলের যারা মানে হরিণ তারা করে বেড়াতো, হরিণ ছুটছে আগে, তার পেছনে এরা দৌড়বে। কারণ একটা জিনিস পরিষ্কার, এদের পুরোপুরি রেজিমটা একটা টেররিস্ট রেজিম বলে আমি গণ্য করি। কেন এরা একেবারে টেররিস্টের, যে কটা টেররিস্ট শব্দের সঙ্গে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি, প্রত্যেকটার সঙ্গে পারফেক্টলি ফিট হয়ে যান। কারণ এই ধরনের লোক, এইভাবেই কিন্তু পুরো জিনিসটা হয়েছে। এবং কাতারে যতটুকু আমার কাছে খবর আছে,
পুরোপুরি ভাবে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, কেননা প্রেশারটা কিন্তু বিল্ড আপ হয়ে গেছে। এবং এই প্রেশারে দেখুন, যতই পর্দার পেছনে লুকোক, একদিন পর্দা সরবেই। এবং যেদিন পর্দা সরবে না, সেদিন সেই আমরা বলি যে এই শব্দটা বাবুডম, আমরা বলি যে এই শব্দটা বড় বড় লেখাপড়া করা, বড় বড় জায়গায় চাকরি করা, সব বেরিয়ে যাবে। আসল যে রূপ, সেই রূপ বেরোবে, সেই পর্দার পেছনে রূপ বেরোবে। আর কতগুলো আইএসআই এজেন্ট, এই আইএসআই এজেন্ট গুলো দু একটা লোক ভারতেও আছে, আমি জানি। এরা অনেক কাজ করছে। এদেরকে আমি ওয়ার্নিং দিলাম, আমি অ্যাজ আ সিটিজেন অফ দ্য কান্ট্রি ওয়ার্নিং দিলাম, একটা যদি এদিক থেকে ওদিক দেখি, গায়েব করে দেবো কিন্তু দেশ থেকে। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ওয়ার্নিং দিলাম একজন সাধারণ সিটিজেন হয়ে। আমার নিচে যদি একটা কিছু এদিক থেকে ওদিক হয়েছে, তাহলে কিন্তু খেয়াল নেই। কারণ এই দু একটা বাংলাদেশি আইএসআই এজেন্ট হিসেবে এই মুহূর্তে দেশের মধ্যে আছে, এদেরকে কিন্তু আমি ছেড়ে দেবো। এইটুকু বললাম, সাধারণ নাগরিক হিসেবে বলছি, আমি কোনো গভর্নমেন্টের পদস্থ অফিসার নই বা কেউ নয়, সাধারণ নাগরিক। এবং কাতারের মিটিংটা একটা জিনিস ক্লিয়ার, যদি আমি এটাকে ধরে নিচ্ছি হয়েছে সেই হিসেবে যদি আমি দেখি, তাহলে প্রেশারটা যেভাবে ফেলা হয়েছে, এখন কিন্তু গুটিটা পুরোপুরি ঢাকার দিকে, অর্থাৎ ইউনিসের দিকে। এইবার আবার আরেকটি মিটিং হওয়ার হয়তো কথা আমি জানি না, সেই দিক দিয়ে যদি বেরোয়, তাহলে প্রেশারটা পড়বে। কারণ এর আর বেশি দিন নেই, সময় ঘনিয়ে এসছে, দিন ঘনিয়ে এসছে, এবং মানে আসল সত্যটা খুব তাড়াতাড়ি সামনে আসবে। খালি বড় বড় ডিগ্রি, পড়াশোনার ডিগ্রি গুলো দেখিয়ে লাভ নেই, আসল রূপটা বের করতে হবে। সে কুয়োর ভেতরে ঢুকে হলেও, টেনে হিচড়ে হলেও বের করে দেখানো উচিত। দাদা, আমার দুটো প্রশ্ন, তবে আসলে সূত্রটা একই হবে। সেটা হচ্ছে যে আপনার আজকে সকালে সম্ভবত সোভিয়েত ইউনিয়ন মানে সাবেক কেজিবির গোয়েন্দা সংস্থার লোকজন এসেছে, যেটা নিয়ে আপনার দেশে অলরেডি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ওখানে গোয়েন্দা সংস্থার। এবং এই যে কাতারে যেই বৈঠক, মানে দুবাই ঢাকার যে নীরব কূটনীতি, দক্ষিণ এশিয়ার নতুন কূটনীতিক বিন্যাস নাকি বাংলাদেশের জন্য কোন ট্রানজিট, রাজনৈতিক ট্রানজিশন, সবগুলো বিষয়। হ্যাঁ, আমার মনে হয় দেখুন, কূটনৈতিক স্তর থেকে যদি আমরা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক স্তর থেকে যদি দেখি, তাহলে আমার মনে হয় এই মিটিংটা দক্ষিণ এশিয়ার জন্য যতটা ইম্পর্টেন্ট, তার থেকে দক্ষিণ এশিয়ার তো জিনিসটার মধ্যে পড়ে, কিন্তু কূটনৈতিক স্তর থেকেও বেশি আমি বলবো এটা একটা হিসেবে, যেটি আপনি দ্বিতীয় উদাহরণটা, যেটা দ্বিতীয় পার্টটা বললেন, এটা আমার মনে হচ্ছে পুরোপুরি বাংলাদেশের উপরে মানে বাংলাদেশের উপরে জিনিসটা পুরোপুরি এফেক্ট করা। সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে যে দক্ষিণ এশিয়ার বাকি যে দেশগুলো আছে, সেই দেশগুলো, পাকিস্তানকে আমি বাদ দিলাম, কারণ পাকিস্তান এটার মধ্যে ঘুলে মিলেই আছে। বাংলাদেশ মানে এই পুরো মানে যারা এখন সরকার চালাচ্ছে, তাদের সঙ্গে তো পাকিস্তান পুরোপুরি ভালোভাবেই আছে একসঙ্গে। ওদেরকে বাদ দিয়ে বাকি দেশগুলো আমার মনে হয়, আমি এদেরকে টানবো না এগুলোর মধ্যে, কেন তারা নিজেদের ছোট দেশ, কিন্তু তারা ভালোভাবে তাদের নিজেদের যেরকম ভাবে দেশ চালানো তারা চালিয়ে যাচ্ছে এবং ভালো সম্পর্ক রেখে সবার সাথে চলছে। সুতরাং এটা দক্ষিণ এশিয়ার থেকেও বেশি আমার মনে হয় পুরোপুরি বাংলাদেশ টার্গেটেড হবে। এবং সেই দিক থেকে দেখতে গেলে আমার একটা জিনিস আমি বলবো যে বাংলাদেশের, দেখুন, প্রত্যেকটি দেশে একটা একটা পিস চাই, একটা মানে সব দিকে যেন শান্তি থাকে এবং ভালো করে দেশের লোক থাকে। আজকে কি অবস্থা হচ্ছে আপনাদের, কিছু আজকে সকালে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আজকে সকালবেলা একটা জায়গায় পড়লাম যে একজন মহিলা আপনাদের দেশে 10টি কুকুরের ছানাকে ইয়ের মধ্যে ভরে, বস্তার মধ্যে ভরে জলে ফেলে মেরে ফেলেছে। ঠিক ওইভাবেই আজকে যদি আমি ওই জিনিসটাই, এইটা নিয়ে আজকে এত শোরগোল হচ্ছে, তাহলে যেরকম করে ওই 5ই অগস্টের ওই সময়ের থেকে শুরু করে নিয়ে যেরকম করে মানুষগুলোকে মারা হচ্ছিল এবং সেই মানুষ মেরে ল্যাম্পপোস্টের উপরে টাঙা হচ্ছিল, তাহলে ওগুলোকে কি বলবেন? যদি এটাকে ওই অবস্থায় ওইভাবে আপনারা, মানে বিশেষ করে এই বাংলাদেশের যারা এই মুহূর্তের সরকার চালাচ্ছে, তারা যদি এইভাবে মানে এই কুকুরের ইনসিডেন্টটাকে এইভাবে নেয়, আমি একজন অ্যানিমাল লাভার হিসেবেও বলছি এটা খুবই খারাপ কাজ। তখন তারা কোথায় ছিল যখন এরা জবরদস্তি সরকার বানিয়ে যেইভাবে অত্যাচার করা শুরু করলো এবং মানুষ মারা শুরু করলো? তখন কোথায় ছিল এরা? সেগুলো কি খুব মানে সুন্দর করে মারা হয়েছে? এটা তো মানে, তার মানে আপনারা মানুষ এবং জন্তুর মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছেন না, এইভাবে চলে। সুতরাং একটা জিনিস আমি পরিষ্কার বলতে চাই
ইন্টেলিজেন্সের দিক থেকে কূটনৈতিক, আমি প্রথমে কূটনীতির সাইড থেকে বলবো, কূটনীতির সাইড থেকে আমাদের যা করার ভারতের তরফ থেকে সেটা আমার মনে হয় অলরেডি ভারত ঠিকভাবেই করছে, এবং সেটা কূটনৈতিক স্তর থেকে কাজটা চলছে। কিন্তু কোন ধরনের কোন প্রেশার ট্যাকটিক যেন বাংলাদেশ ভুল করেও না দেয়, এটা আমি এই জন্য বলছি, কারণ কোন ধরনের কোন প্রেশার ট্যাকটিক যদি বাংলাদেশের এই ইউনিসের শাসিত সরকার যদি ভারতকে কোনো ধরনের এই ধরনের কিছু একটা বলার চেষ্টা করে, বিশেষ করে চিকেন নেক নিয়ে, তাহলে কিন্তু আমি আবার বলছি, চিকেন নেক নিয়ে কথা বলতে এলে কিন্তু চিকেনটাই থাকবে না। দ্বিতীয়, যদি বাংলাদেশের ভারতের এগেনস্টে, ভারতের বিরুদ্ধে যদি যেই ধরনের টেরোরিজমের হটবেড হিসেবে আমি এখন বাংলাদেশকে গণ্য করি, সুতরাং সেই ধরনের সন্ত্রাসবাদীদের যাদের পুরো সব ধরনের সহায়তা দিয়ে তারা মানে খোল্লা পুরো ক্যাম্প চালাচ্ছে সব, তারা যদি ভারতের বিরুদ্ধে একটাও যদি এদিক থেকে ওদিকও করার চেষ্টা করে, তারা তো যাবে, কিন্তু তাদের মদত যে দিচ্ছে যারা, তাদেরকেও কিন্তু ছাড়া হবে না। এটা আমি পার্সোনাল স্তর থেকে বলছি, আমি সরকারের স্তর থেকে বলছি না। কিন্তু আমি এইটুকু বলে দিলাম, যারা করবে তারা তো যাবে, কিন্তু যারা সাপোর্ট দিয়ে চলছে তাদেরও টুকরো করে ফেলা হবে। I am saying this as an individual, as a citizen of my country. সুতরাং এটা ওরা যেভাবেই নিক, কারণ কূটনীতি অনেক হয়েছে। কূটনীতি মানে এটা নয় যে আপনি একটা অন্য দেশের একটা অঞ্চল নিয়ে কাউকে দেখাচ্ছেন যে দেখুন এটাও আমার দেশ,